হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব অনার্স তৃতীয় বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের মেজর একটা কোর্স যার নাম হলো লিনিয়ার প্রোগ্রামিং, যার চ্যাপ্টার 8 পরিবহন সমস্যা অর ট্রান্সপোর্টেশন প্রবলেম সম্পর্কে আমরা আজকে জানবো। ট্রান্সপোর্টেশন প্রবলেমটা আসলে কি? ট্রান্সপোর্টেশন প্রবলেমটা হলো কিভাবে আমরা কোন একটা মার্কেটের চাহিদা এবং আমাদের সরবরাহ অনুসারে খুব কম সময়ে কম ব্যয়ে আমরা পৌঁছাইতে পারি। অর্থাৎ কিভাবে কম ব্যয়ে আমরা কোন একটা মার্কেটের চাহিদা অনুযায়ী সাপ্লাই দিতে পারি, এই টপিকটাই হলো আমাদের এই পরিবহন সমস্যার মূল তত্ত্ব। তো দেখেন, এই পরিবহন সমস্যার সমাধানের ক্ষেত্রে যেহেতু আমরা কিভাবে কম ব্যয় হবে এইটা নির্ণয় করব, এটার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। তবে আমাদের বইয়ে ভোজনের পদ্ধতিটা অনুসরণ করলে দেখা যায় যে আমরা খুব কম খরচে বা কম ব্যয়ে আমরা আমাদের মার্কেটটাই আমাদের পণ্য বা তাদের চাহিদা অনুযায়ী আমরা সাপ্লাইটা দিতে পারি। এবার এই পরিবহন সমস্যার ক্ষেত্রে বা ট্রান্সফরমেশন প্রবলেম এটা নির্ণয়ের জন্য আমাদের প্রশ্নটা আসবে যেভাবে দেখেন, নিম্নের পরিবহন সমস্যাটির চূড়ান্ত সমাধান নির্ণয় করো। এটা অলরেডি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি 2019 সালে আসছে। এখন এই সমস্যাটা সমাধান করতে হলে আমরা যে পদ্ধতিটা অনুসরণ করি সেটা হলো ভোজেলের পদ্ধতি। এখন এই ভোজেলের পদ্ধতির ক্ষেত্রে আমাদের যে স্টেপ গুলো অনুসরণ করতে হবে, আমরা দেখেন বোঝার সুবিধার্থে স্টেপ গুলো এখানে লিখে রাখছি। যদি আপনারা একটু দেখেন, তার আগে একটু জানিয়ে রাখি এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি বছর এখান থেকে 10 মার্ক প্রশ্ন মাস্ট আসবে। এবং খুবই মজাদার কথাটা হলো বা খুবই খুশির কথাটা হলো যে আমরা আজকের ক্লাসটা মনোযোগভাবে দেখলে আশা করি এই অধ্যায় থেকে যেই প্রশ্নটাই আসুক না কেন আমরা করতে পারবো, নিজের উদ্যোগেই করতে পারবো। তো দেখেন, আমরা শুরু করি অঙ্কটা। তার আগে বলে নি যে আমরা জানি এই সারিটাকে বলা হলো সাপ্লাই বা সরবরাহ এবং এইটা হলো আমাদের ডিমান্ড, এটা হলো আমাদের ডিমান্ড অর চাহিদা। এবং এই যে আমরা শখটা অঙ্কন করছি, এটা তো আমাদের প্রশ্ন দেওয়া ছিল। এই শখটা থেকে যেহেতু আমাদের বোর্ডে একটু জায়গা কম আছে, আমরা এই শখটা থেকেই অঙ্কটা করার চেষ্টা করব। তো আপনারা এখানে সমাধান লিখবেন, লিখে এই শখটা আবার করবেন। এবং এই যে শখের যে প্রতিটা ছোট ছোট ঘর, এদেরকে বলা হয় এক একটা সেল। এদেরকে বলা হয় এক একটা সেল। এই প্রতিটা এক একটা সেল। অর্থাৎ আমরা এখানে বলে নিতে পারি যে এক একটা সেল বা কক্ষ যাকে বলা হয়। এবার দেখেন, আমাদের এই ভোজেলের পদ্ধতিতে যে সর্বনিম্ন ব্যয় এটা নির্ণয় করতে হলে আমাদের যে স্টেপ গুলো অনুসরণ করে সেগুলো একটু আমরা দেখি। এখানে আমাদের বলেছে প্রথম স্টেপটা হলো প্রথম সারি ও প্রথম কলামের সর্বাপেক্ষা কম ও দ্বিতীয় সর্বাপেক্ষা কম খরচের পার্থক্য নির্ণয় করতে হবে। দেখেন, প্রথম সারি কোনটা? এইটা হলো আমাদের প্রথম সারি, এটা হলো আমাদের প্রথম সারি, এইটা দ্বিতীয় সারি, এইটা তৃতীয় সারি। ঠিক একইভাবে এইটা প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম, এটা চতুর্থ কলাম। বলে রাখি, আমরা এই চাহিদা এবং ডিমান্ড অর্থাৎ সাপ্লাই সরবরাহের এই কলামটা এবং চাহিদা এটার এই সারিটা, এইটা ব্যতি রেখে বা এটাকে বাদ দিয়ে আমরা শুধু এই O3 O2 O1 এই সারিগুলো তিনটা এবং D1 D2 D3 D4 এই চারটা কলাম অর্থাৎ এই ডিজিট গুলো নিয়ে কাজ করব। আমরা এই ডিজিট গুলো নিয়ে কাজ করব। এবার দেখেন, তাহলে আমাদেরকে বলা হলো প্রথম সারি ও প্রথম কলামের সর্বাপেক্ষা কম ও দ্বিতীয় সর্বাপেক্ষা কম খরচের পার্থক্য নির্ণয় করতে হবে। তারপরের ধাপে কি বলছে দেখেন, সবচেয়ে বড় সারি পার্থক্য, অর্থাৎ এখানে আমরা যে পার্থক্যগুলো পাবো তার মতো সবচেয়ে যে বড় সারি পার্থক্য অথবা কলাম, অর্থাৎ আমাদের কলাম বরাবরই হোক বা সারি বরাবরই হোক, সব থেকে বড় যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে আমাদের বৃত্ত দ্বারা আবদ্ধ করতে হবে, অর্থাৎ বৃত্ত দিতে হবে। এরপরে দেখেন বলছে বড় সারি বা কলাম পার্থক্য যদি সমান হয়, অর্থাৎ
সবচেয়ে বড় পার্থক্যগুলো মনে করেন 7 আসলো, দুইটাই 7 আসলো, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা নিয়ে বিবেচনা করলে হবে না, যে কোনো একটা নিয়ে ক্যালকুলেশন করতে পারলে আমাদের হয়ে যাবে অঙ্কটা। পরের স্টেপটা দেখেন, আবদ্ধ পার্থক্য বরাবর সারি বা কলাম হতে সর্বনিম্ন খরচের সেল শনাক্ত করতে হবে। তারপর চাহিদা ও সরবরাহের ছোটটিকে তার মান গণনা করতে হবে। চাহিদা ও সরবরাহের যেটি পরিপূর্ণ হয়েছে ওই বরাবর সারি বা কলামে ক্রস চিহ্ন দিতে হবে, পরবর্তীতে আর হিসাব করা যাবে না। পুনরায় পার্থক্য বের করে একইভাবে ক্রস চিহ্ন দিতে হবে, সকল সারি বা কলামের বাইরে ক্রস না আসা পর্যন্ত এটা করতে হবে। দেখেন আমরা যদি এই অনুসারে অঙ্কটা করতে শুরু করি, তার আগে বলে এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল, এটা আমাদের একটা প্রশ্ন দেওয়া ছিল, আমাদের যেহেতু জায়গা কম এই জন্য আমরা এখানেই করতেছি, আপনারা এখানে সমাধান লিখে সবটা আবার তৈরি করে নেবেন। দেখেন এখন আমরা অঙ্কটা কিভাবে করব। তাহলে আমাদের প্রথম ধাপটাই বলছে প্রতিটা কলাম বা সারি থেকে সর্বাপেক্ষা কম এবং দ্বিতীয় সর্বাপেক্ষা কম খরচের পার্থক্য নির্ণয় করতে হবে। দেখেন তাহলে এটা যদি আমরা A1 দিই, তাহলে এখানে আমরা আগেই বলেছি এর কলাম এবং বির সারি অর্থাৎ সাপ্লাই সরবরাহ এবং চাহিদা এই দুটো আমরা কখনোই কাজ করবো না, এই দুটো রেখেই দিব। তাহলে এখানে আমাদের প্রথম সারি বরাবর দেখেন একটা সেলে আছে 5, এই সেলে আছে 4, এই সেলে 6, এই সেলে 14। তাহলে এখানে সব থেকে কম বা সব থেকে ছোট খরচ হলো 4 বা সব থেকে ছোট সংখ্যা হলো 4, এর থেকে বড়টা হলো 5। তাহলে সব থেকে ছোট 4, সব থেকে বড় 5, তাহলে এদের বিয়োগফলটা হচ্ছে 1। এদের বিয়োগফলটা বা এদের পার্থক্যটা হচ্ছে 1। আমাদের এইটাই বলছে, দেখেন বলছে প্রত্যেক সারি বা কলামের সর্বাপেক্ষা কম, এখানে আমাদের সর্বাপেক্ষা কম আছে 4 এবং দ্বিতীয় সর্বাপেক্ষা কম এখানে আছে 5, খরচের পার্থক্য নির্ণয় করতে হবে। দেখেন আমরা 4 এবং 5 এর পার্থক্য করলাম 1, ঠিক একইভাবে এখানে আছে সব থেকে ছোট 2, এখানে 9, এখানে 9, এখানে 6, তাহলে 2 এবং 6 এদের পার্থক্যটা হচ্ছে হলো 4। আমরা আগেই বলেছি যে আমরা এই এ অর্থাৎ সারির কলামটা এবং সরবরাহের কলামটা এবং চাহিদা সারিটা এইগুলো নিয়ে কাজ করব না, আমরা শুধু ভেতরের এই খরচগুলো নিয়ে কাজ করব। এবার দেখেন তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা সব থেকে ছোট সংখ্যা হলো 6, এখানে সব থেকে ছোট সংখ্যা হলো 7, তাহলে এদের পার্থক্যটা হলো 1। এবার দেখেন এখানে সব থেকে এই তিনটার মধ্যে অর্থাৎ O1, O2, O3 এই কলামটার মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা হলো 2, তার থেকে বড় সংখ্যা হলো 3, তাহলে এদের পার্থক্যটা হচ্ছে 3। এদের পার্থক্যটা হচ্ছে 3। এবার দেখেন এখানে এই কলামটার ক্ষেত্রে বা D2 কলামটার ক্ষেত্রে সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 4, তার থেকে বড় সংখ্যাটা হচ্ছে 9, তাহলে এদের পার্থক্যটা হচ্ছে 5। আমরা আগেই বলেছি আমরা বি অর্থাৎ এই চাহিদার এই লাইনটা নিয়ে কাজ করব না, এই সারিটা নিয়ে কাজ করব না। এবার দেখেন D3 কলামটার ক্ষেত্রে আমাদের সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 6, তার থেকে বড় সংখ্যাটা হচ্ছে 7, তাহলে এদের পার্থক্যটা হচ্ছে 1। এরপর দেখেন D4 কলামটার ক্ষেত্রে প্রথম সব থেকে ছোট সংখ্যাটা হচ্ছে 6, তারপরের বড় সংখ্যাটা হচ্ছে 13, তাহলে এদের পার্থক্যটা হচ্ছে 7। তাহলে দেখেন আমরা এটা নির্ণয় করলাম। তাহলে আমাদের স্টেপ 1 ডান, স্টেপ 1টা কমপ্লিট হলো। প্রথম সারি বা কলামের সর্বাপেক্ষা কম ও দ্বিতীয় সর্বাপেক্ষা কম খরচের পার্থক্য নির্ণয় করতে হবে। তারপর এটা দেখেন কি বললো, সবচেয়ে বড় সারি পার্থক্য বা কলাম পার্থক্যকে সবচেয়ে বড়, ভালো করে দেখবেন এখানে বলছে সব থেকে বড় সারি। তাহলে দেখেন তো এটা তো আমাদের কলাম বরাবর আমরা এই 3টা সংখ্যা পেয়েছি, এখানে আমরা সারি বরাবর এই 4টা সংখ্যা পেয়েছি। এখন এই যে এক একটা সংখ্যা এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে 1, এখানে 7, এখানে 1, এখানে 4, এখানে 1, এই যে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যাটা কোনটা? সব থেকে বড় সংখ্যাটা আমরা জানি যে সব থেকে এখানে বড় সংখ্যাটা হলো 7। এবার এই সব থেকে বড় সংখ্যাটাকে আমাদের বৃত্ত দ্বারা আবদ্ধ করতে হবে। আমরা 7 যেহেতু সব থেকে বড়, 7 কে আমরা বৃত্ত দ্বারা আবদ্ধ করলাম। আশা করি আপনারা বুঝেছেন এই পর্যন্ত। এবার দেখেন যদি এই ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলিনি, যেহেতু আমাদের অঙ্কটা আসেনি তারপরে বলে দিচ্ছি, বৃত্ত দ্বারা আবদ্ধ করতে হবে যদি বড় সারি বা কলাম পার্থক্য সমান হলে যে কোনো একটি আবদ্ধ করতে হবে। যদি কখনো এই যে এখানে তো আমরা 7টা 4 ও 3 7টা সংখ্যা পেলাম, এখানে তো সব থেকে বড় হলো 7, যদি দেখা যেত যে এইখানে 1 এর জায়গায় এইখানেও 7 আছে, এইখানেও 7 আছে, তারপর আমরা মনে করলাম যে এখানেও 7 আছে, তাহলে দেখেন এখানে সব থেকে বড় সংখ্যাটা কিন্তু 7, এই 7টা আরেকটা জায়গায় 7 আছে, অর্থাৎ সব থেকে বড় সংখ্যা দুটো আছে। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলে হতো, আমাদের যে কোনো একটা নিয়ে কাজ করলে হতো।
সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা নিয়ে কাজ করে, যেখানে আমাদের ওয়ান ছিল তো ওয়ানটা আমরা লিখে দিই, যেহেতু আমরা একটা অঙ্ক করতেছি বলে রাখলাম যে যেহেতু যদি কখনো একই আসে তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করলে হচ্ছে। আচ্ছা, পরের স্টেপটা দেখেন কি বললো, তাহলে আমাদের দ্বিতীয় স্টেপটাও ডান। তৃতীয় স্টেপটা কি বলছে? তৃতীয় স্টেপটাই বলছে আবদ্ধ পার্থক্য বরাবর সারি বা কলাম হতে সর্বনিম্ন খরচের সেল। ভালো করে দেখেন, সর্বনিম্ন খরচের সেল, সর্বনিম্ন খরচের সেল। তাহলে এখানে বলা হলো যে আমরা যে ঘরটা, আমরা যে বৃত্তটা অঙ্কন করলাম বা আবদ্ধ যে বৃত্তটা, এই বৃত্ত বরাবর যে সেল অর্থাৎ যে কলাম বা সারি, এটা তো আমাদের কলাম বরাবর আসলো, তাহলে কলাম বরাবর হলো আমাদের এই D4 এই কলামটা, D4 এই কলামটা, দেখেন D4 এই কলামটা। এই কলামে সবচেয়ে ছোট সেল কোনটা বা সেলে সবচেয়ে কম ছোট সংখ্যা কোনটা, সর্বনিম্ন খরচের সেল। অর্থাৎ দেখেন এখানে তিনটা ঘর আছে, আমাদের তিনটা সেল আছে, এই তিনটা সেলের ভিতরে সবচেয়ে কম খরচের সেল হলো 6। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা প্রথমে সব থেকে বড় সংখ্যাটাকে বৃত্ত দ্বারা আবদ্ধ করলাম এবং ওই আবদ্ধর কলাম বরাবর, যদি এটা সারি বরাবর তো সারি বরাবর কাউন্ট করতাম, যেহেতু আমাদের এটা কলাম বরাবর আছে, কলাম বরাবর এখানে সব থেকে ছোট খরচের সেল হলো 6, এটা আমরা হিসাব করলাম, ওটাকে আমরা একটা বর্গ দ্বারা চিহ্নিত করলাম বা আপনারা একটা ঘর করে ওখানে দিয়ে দিবেন, এইটা 6। এরপরে কি বললো দেখেন, শনাক্ত করতে হবে। তারপর চাহিদা ও সরবরাহের ছোটটিকে, চাহিদা এবং সরবরাহের ছোটটিকে দেখেন এই 6, এই ঘর সরবরাহের চাহিদাটি, সরবরাহের সেলে সংখ্যাটা যেটা ছিল সেটা হলো 4। এখানে দেখেন সরবরাহের সেলে ছিল সংখ্যাটা হলো 4, 4 এবং এইখানে ছিল আমাদের 6, রাইট? তাহলে এখানে বলা হলো যে আবদ্ধ পার্থক্য বরাবর সারি বা কলাম হতে সর্বনিম্ন খরচের সেল শনাক্ত করতে হবে। আমরা সর্বনিম্ন খরচের সেল শনাক্ত করলাম, সেটা হলো এই 7 বরাবর, সব থেকে ছোটটা হলো 6, সব থেকে ছোটটা হলো 6। এবার দেখেন 6, তারপর বলা হলো তারপর চাহিদা ও সরবরাহের ছোটটিকে। তাহলে এখানে আমাদের দেখেন এই 6 এইটার জন্য বা এই সারিটার জন্য সরবরাহ আছে 4 এবং আমাদের যে চাহিদা, চাহিদাটা আছে হলো 6। তাহলে এখানে বলা হয়েছে দেখেন, একটু আপনারা খেয়াল করেন ভালো করে, এখানে বলা হয়েছে চাহিদা এবং সরবরাহের ছোটটিকে, ছোটটিকে যদি আপনারা দেখেন এখানে বলছে ছোটটিকে, ছোটটিকে অর্থাৎ চাহিদা এবং সরবরাহের মধ্যে যেটা সব থেকে ছোট থাকবে। তাহলে দেখেন এখানে চাহিদা সরবরাহ হচ্ছে 4, চাহিদা হচ্ছে 6, তাহলে এখানে সব থেকে ছোট কোনটা, অবভিয়াসলি 4। তাহলে তার মান গণনা করতে হবে, অর্থাৎ এই 4টাকে আমাদের এই সেলের ভিতরে লিখতে হবে, এই সেলের ভিতরে লিখতে হবে। দেখেন এই সেলের ভিতরে লিখতে হবে এটা। তাহলে দেখেন যেহেতু আমাদের সরবরাহ ছিল 4, আমরা সেলের মধ্যে 4 লিখছি, এটা তো পূর্ণ হলো। এবার দেখেন স্টেপ 3 4 কি বলছে, যে চাহিদা ও সরবরাহের যেটি পরিপূর্ণ হয়েছে ওই বরাবর সারি বা কলামের ক্রস চিহ্ন দিতে হবে, ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে দেখেন এখানে তো আমাদের 4টাই ছিল, আমরা তো 4টাই নিয়ে নিয়েছি, তাহলে এটা তো আর আমাদের থাকলো না, তাহলে এখানে আমরা দিব, এখানে আমরা দিব ক্রস চিহ্ন। কারণ আমাদের দেখেন আমাদের সরবরাহ 4টা ছিল, 4টা তো আমরা নিয়েই নিয়েছি, তাহলে এখানে তো কোনো সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিব। এবার দেখেন এইখানে তো আমাদের ছিল 6টা সংখ্যা, অর্থাৎ আমাদের সেলে মোট খরচ ছিল 6, কিন্তু এখান থেকে তো আমরা 4টা নিয়েছি, সেক্ষেত্রে এখান থেকে এই 6টা চলে যাবে, 4টা নেওয়ার পর তাহলে থাকতেছে দুটো। আপনার এই 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 স্টেপটা একটু ভালো করে বুঝবেন না, আমাদের প্রতিটা ধাপে তো একই রকম করতে হবে, তো এটা একটু ভালো করে বুঝবেন। তাহলে আমরা এখানে কি করলাম, যে আবদ্ধ স্টেপ 3 করলাম আবদ্ধ পার্থক্য বরাবর সারি বা কলাম হতে সর্বনিম্ন খরচের সেল, এটা হলো আবদ্ধ কলাম, এটা বরাবর সর্বনিম্ন সেল হলো 6, এইটা। এবার এখান থেকে আমরা যেদের সরবরাহ এবং চাহিদা থেকে সর্বনিম্ন কোনটা, সেই সর্বনিম্নটা অর্থাৎ সব থেকে ছোটটা আমরা এইখানে লিখবো। তাহলে এখানে আছে 4, এখানে আছে 6, তাহলে 4 এবং 6 এর ভিতর 4টা হলো ছোট, তাহলে এখানে 4টা নিয়ে নিতে হবে এবং 4টা যখন নিয়ে তাতে এখানে তো একটাও নাই আর, এই জন্য আমরা ক্রস চিহ্ন দিয়েছি এবং এই 6 থেকে যেহেতু 4 নিয়েছি সেহেতু আমরা কেটে এখানে 2 দিয়েছি। আপনারা আশা করি বুঝেছেন। এবার দেখেন কি করতে হবে, যেটাই ক্রস হয়ে গেলে ক্রস দিতে হবে, পরবর্তীতে আর হিসাব করা যাবে না, অর্থাৎ যেটা আমাদের ক্রস অলরেডি হয়ে গেছে এরপর থেকে এখানে আর কাজ করা যাবে না। এবার দেখেন এবার কি করবো আমরা, তাহলে এটা হলো আমাদের
এবার দেখেন আচ্ছা, এটাই তো আমরা বললো এরপরেরটা যে দিতে হবে পরবর্তীতে আর হিসাব করা যাবে, তাহলে আমাদের এখানে এটাই তো করা চলে আসলো, তাহলে এরপরে এখানে আর কোনো হিসাব করা যাবে না, আমরা একবারে পাকা ঘর দিয়ে যাব, এটা আর কোনো কাজ নাই। অর্থাৎ এই সারিটা ধরে, অর্থাৎ এই যে 2 ও2 সারিটা ধরে এটা কিন্তু আমাদের বাদ, এটা আমাদের গুণ দেওয়া লাগবে না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটা বলছি যে এটা বাদ। তাহলে এই সারির আর কোনো কাজ করা যাবে না, কারণ এখানে সরবরাহ আমাদের শেষ। এবার দেখেন ঠিক একইভাবে পুনরায় পার্থক্য বের করে একইভাবে ক্রস চিহ্ন দেওয়া, অর্থাৎ আমরা এই যে প্রথম থেকে এই পর্যন্ত যে স্টেপগুলো পুনরায় করলাম, এই স্টেপগুলো এখন আমাদের পুনরায় আবার করতে হবে। কতক্ষণ করতে হবে? যতক্ষণ না পর্যন্ত প্রতিটা জায়গায় এই ক্রস চিহ্নটা না আসে, অর্থাৎ প্রতিটা জায়গায় এই চিহ্নটা না দিতে পারি, ততক্ষণ আমাদের এই স্টেপগুলো করতে হবে। এবার দেখেন কি করব আমরা, এবার দেখেন তাহলে একইভাবে আবার আমরা যখন করব সেটা হলো দেখেন, তাহলে আমাদের আমাদের তো বললাম যে আমরা দ্বিতীয় সারিটা আমাদের বাদ হয়ে গেল, এই সারির আর কোনো কাজ করা যাবে না, এই সারির আর কোনো কাজ নাই। ভালো করে যদি একটু দেখেন আপনারা, এই সারির কিন্তু টোটাল কাজ অফ, এই সারিটা টোটাল কাজটা অফ। এবার আমরা কি করব, তাহলে দেখেন আবার আমরা বিয়োগ করব। তাহলে এখানে আমাদের দেখেন এই কলাম বরাবর একটা সংখ্যা আছে 5, একটা সংখ্যা আছে 6, তাহলে এদের এখানে 2 আছে, কিন্তু আমরা বললাম যে এখানে যেহেতু ড্যাশ হয়ে গেছে তাহলে এই সারির আর কোনো কাজ করব না, সেহেতু প্রথম কলাম থেকে আমাদের একটা আছে 6, একটা আছে 5, তাহলে এদের বিয়োগফলটা হচ্ছে 1, এদের বিয়োগফলটা হচ্ছে 1। আশা করি আপনারা বুঝতেছেন। এবার দেখেন এখানে আমাদের ঘর আছে 3টা, তার মধ্যে দ্বিতীয় সারির কলাম, দ্বিতীয় সারির সেলটা তো আমরা নিব না, তাহলে আমাদের এখানে থাকতেছে 4, এখানে থাকতেছে 11, তাহলে এদের পার্থক্যটা হচ্ছে 7। এবার দেখেন এইখানে হলো 6, এখানে 7, তাহলে এদের পার্থক্যটা হলো 1। এবার দেখেন এখানে D4, এখানে দেখেন আছে, এখানে একটা সংখ্যা আছে 14, এখানে একটা সংখ্যা আছে 13, তাহলে এদের পার্থক্যটা হচ্ছে 1, রাইট। এবার দেখেন তাহলে এইখানে আমাদের আছে একটা সংখ্যা 6, একটা সংখ্যা 11, একটা সংখ্যা 7, একটা সংখ্যা 13, তাহলে এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা হলো 6, আমরা বলছিলাম সব থেকে ছোট এবং সর্বাপেক্ষা কম এবং তার থেকে দ্বিতীয় সর্বাপেক্ষা কম, তাহলে এখানে সর্বাপেক্ষা কম হলো 6, দ্বিতীয় সর্বাপেক্ষা কম হলো 7, তাহলে এদের পার্থক্য হলো 1। এবার দেখেন আগেরটা আমরা তো এইটার কোনো কাজ করব না, কারণ এটার মধ্যে শেষ, এটা তো এরকম ফাঁকাই চলতে চলতে চলে যাবে, সবগুলোই ফাঁকা হবে। এবার এখানে দেখেন সব থেকে ছোট সংখ্যা হলো 4, তারপর এটা হলো 5, তাহলে এদের পার্থক্য হচ্ছে 1। ঠিক একইভাবে আগেরবার আমরা দ্বিতীয় স্টেপে কি করছিলাম, আমরা যেই সারি বরাবর এবং কলা বরাবর সব থেকে কম এবং দ্বিতীয় সব থেকে কম সংখ্যার পার্থক্য নির্ণয় করার পর ওইখানে সব থেকে বড় যে সংখ্যাটা ছিল সেইটাকে আমরা বৃত্ত দ্বারা পূর্ণ, দেখেন এখানে সব থেকে বড় সংখ্যা যে 7, দেখেন এখানে আছে 1, এখানে 1, এখানে 1, সব 1, শুধু এটাই 7, তাহলে এটা হলো সব থেকে বড়, তাহলে এটাকে আমরা বৃত্ত দ্বারা পূর্ণ করলাম। এবার দেখেন এটা যেহেতু বৃত্ত দ্বারা পূর্ণ করলাম, তাহলে এটা দ্বারা আমাদের যেই কলামটা নির্দেশ করতেছে তাহলে সেটা হলো যে D2 কলামটা, D2 কলামটা দেখেন, তাহলে এখানে হচ্ছে 4, 9, 11, এই কলামটা হলো আমাদের কাজ করতে হবে। আমরা তো জানি যে চাহিদা এবং সরবরাহ এটা নিয়ে তো আমরা কাউন্ট করব না, আমরা এবার কাউন্ট করব শুধু জাস্ট এইটা। এটার মধ্যে দেখেন আমাদের আবার মনে করে দেখেন আমাদের এই যে স্টেপ 3 এখানে বলা হলো আবদ্ধ পার্থক্য বরাবর সারি বা কলামের সর্বনিম্ন খরচের সেল, তাহলে দেখেন এখানে এই ঘরটা তো আমাদের অলরেডি বাদ হয়ে গেছে, কারণ আমাদের তো জানি যে দ্বিতীয় কলামটা ধরেই বাদ, দ্বিতীয় কলামটা ধরেই বাদ, দ্বিতীয় কলামটা ধরেই বাদ, তাহলে এখানে দেখেন তাহলে আমাদের এখানে থাকতে যেত 4 এবং 11, অর্থাৎ এই যে 4 নম্বর এই সেলটা এবং এই সেলটা, তাহলে এই 4 অর্থাৎ 4 এবং 11 এর মধ্যে সবথেকে ছোট কোনটা? আমরা জানি এই 4 এবং 11 এর মধ্যে ছোট হলো 4। এবার এই 4 এই ঘরটার জন্য আমাদের এখানে ডিমান্ড আছে 7, এখানে দেখেন আমাদের সরবরাহ আছে অর্থাৎ সাপ্লাই আছে 15, তাহলে এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা হলো 7, তাহলে এখানে আমরা 7 নিব। আমরা এখানে যে 4 নম্বরে পড়লাম যে চাহিদা ও সরবরাহ যেটি পরিপূর্ণ, সরি আমরা এখানে এইটা পড়ছিলাম যে তারপর চাহিদা ও সরবরাহের ছোটটিকে তার মান গণনা করতে হবে, তাহলে এখানে চাহিদা এবং সরবরাহের মধ্যে সবথেকে ছোট আছে হলো 7, তাহলে 7টা নিয়ে নিয়েছি, তাহলে 7টা যখন নিয়ে নিয়েছি তখন তো এখানে আর আমাদের সংখ্যা থাকতেছে না, তাহলে এখানে চলে যে এখানে থাকতেছে ক্রস চিহ্ন, আর এখান থেকে 15 থেকে 7 নিলে এখানে থাকতেছে 8। আশা করি আপনারা বুঝতেছেন, অনেকটা খুবই সোজা, একটু বুঝতে পারলে আমরা খুবই সোজা। তাহলে এটা হলো সবচেয়ে হলো কম সেলের ঘর, এখান থেকে চাহিদা এবং সরবরাহের মধ্যে 15, 7 এর মধ্যে ছোট হলো 7, যেহেতু আমরা 7টা নিব, দেন 7 যখন চলেই গেল তখন এখানে কোনো সংখ্যা নাই, তাহলে এখানে ক্রস চিহ্ন। এবার এই 15 থেকে 7টা নিয়েছে, তাহলে এখানে থাকলো 8। এবার দেখেন একইভাবে
তাহলে ক্রস চিহ্ন যখন হয়ে যায় তখন তারপর একটা ফাঁকা ঘর, তাহলে এটার পরে একটা ফাঁকা ঘর হবে। তাহলে এই কলামটার কাজ আর আমরা করব না, তাহলে এটা যেহেতু ফাঁকা ঘর আসছে, এই কলামের আর কোনো কাজ নাই, এই কলামের আর কোনো কাজ নাই। তাহলে এইটা কিন্তু আমাদের বাদ হয়ে গেল, এই কলামটা আগেরটা এইটা বাদ হয়েছিল, এবারে কিন্তু এইটা বাদ হয়ে গেল। এবার দেখেন আমরা আবার আগের নিয়মে প্রতিটা অর্থাৎ কলাম এবং সারি থেকে আবার ওই যে প্রথম প্রতিটা স্টেপ কাউন্ট হিসাব করব। প্রথম স্টেপে যেমন ছিল সারি এবং কলাম, সর্বাপেক্ষা কম সারি সর্বাপেক্ষা কম এবং দ্বিতীয় সর্বাপেক্ষা কম খরচে পার্থক্য নির্ণয় করবো। দেখেন এখানে তাহলে আমাদের থাকতেছে 5 2 6, আমরা তো এটা আগেই বাদ হয়ে গেছে, এই সারিটা তো ধরেই বাদ। তাহলে এখানে থাকতেছে 5, এখানে থাকতেছে 6, যেহেতু দুইটাই সংখ্যা, দুইটাই হলে এদের পার্থক্য হলো 1, আমরা 1টা দিয়ে দিই। দেখেন তারপরে এখানে আমাদের থাকতেছে, এটা তো আমাদের বাদ, আমরা তো বললাম তো এই এই সারিটা তো এই কলামটা ধরেই তো বাদ, তাহলে এটার আর কোনো কাজ নাই। এবার এখানে দেখেন একটা সংখ্যা থাকতেছে 6, একটা সংখ্যা থাকছে 7, কারণ আমরা দ্বিতীয় কলামটা তো দ্বিতীয় সারিটা তো ধরে বাদ দিয়েই দিয়েছি অলরেডি, এটা তো ধরে বাদ হয়ে গিয়েছে। তাহলে এখানে 6 এখানে 7, তাহলে এদের পার্থক্যটা হচ্ছে আমাদের 1। এবার দেখেন তৃতীয় পার্থক্যটা দেখেন, 4 নম্বর কলামটা দেখেন, এই ঘর এই সেলটা তো বাদ হয়ে যাবে, কারণ এটা দ্বিতীয় সারি, এটা তো ধরে বাদ হয়ে গেছে আমাদের অলরেডি। তাহলে এখানে থাকতেছে 14, এখানে তাহলে এদের পার্থক্যটা হচ্ছে 1। একটু ভালো করে দেখবেন আপনারা। এরপরটা দেখেন তৃতীয় নম্বর সারিতে আমাদের 6 11 7 13, আমরা জানি যে 2 নম্বর কলামটা বাদ, তাহলে এই 11টা আমরা কাউন্ট করব না, তাহলে 11টা বাদ দিলে থাকতেছে তিনটা সংখ্যা, একটা 6 একটা 7 13, তাহলে এদের মধ্যে সব থেকে ছোট দুটো হলো 6 7, এদের পার্থক্যটা হচ্ছে 1। আশা করি আপনারা বুঝতেছেন। এবার দেখেন এবার দেখেন এটা যেহেতু আমাদের আগেরটাই তো এই ঘরের কাজ তো আগেই শেষ হয়ে গেছে, তাহলে এখানে ফাঁকা চিহ্ন দিয়ে রাখবো আমরা। এরপরটা এখানে দেখেন এখানে আছে 5, এখানে এই ঘরটা, এখানে 7, এখানে 6, এখানে 14, তাহলে এই ঘরটা তো বাদ। আমরা 5 এবং 6 এদের পার্থক্যটা হলো 1, আর 1 দিয়ে দিই। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতেছেন। দেখেন আমরা এখানে দিই B3, এখানে দিই আমরা A3। এবার দেখেন বিয়োগ করার পরে আমাদের দেখেন প্রতিটা ঘরেই কিন্তু 1 আসছে, প্রতিটা ঘরে 1। দেখেন এই যে আগেরটায় একটা আসছিল 7, এই সবগুলোর থেকে 7 কিন্তু বড় ছিল, তারপরটা দেখেন সবগুলোর থেকে কিন্তু আমাদের 7টা বড় ছিল। তো এইখানে দেখেন প্রতিটাই 1, প্রতিটাই 1। এখানে সব থেকে বড় কোনটা বলতে পারবেন? এখানে সবগুলোই তো সেম, সব থেকে বড়ও এক, সব থেকে ছোটও এক। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? আমরা কিন্তু দেখেন এখানে বলা হয়েছিল যে বৃত্ত দ্বারা আবদ্ধ করতে হবে সবচেয়ে বড় সারি পার্থক্য অথবা কলাম সারি পার্থক্যকে বৃত্ত দ্বারা আবদ্ধ করতে হবে। বড় সারি কলাম পার্থক্য সমান হলে যে কোনো একটি আবদ্ধ করতে হবে। অর্থাৎ যেহেতু এখানে প্রতিটা পদই সমান বা সব থেকে বড় যে পদগুলো সেই প্রতিটাই সমান, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা নিয়ে করলে হবে। আপনি এটা নিয়ে করলে হবে, এটা নিয়ে করলে হবে, এটা নিয়ে করলে হবে, যে কোনো একটা নিয়ে করলে হতো। আমরা এটা নিয়ে করি, আমাদের ইচ্ছা মতো এটা নিয়ে করি। তো এটাকে আমরা প্রথমে বৃত্ত দ্বারা পূর্ণ করলাম। বৃত্ত দ্বারা যখনই পূর্ণ করলাম তখন আমাদের এই কলামটা কাউন্ট করতে হবে। এই কলামটা কাউন্টের ক্ষেত্রে আমাদের এই ঘরটার কিন্তু কোনো কাজ নেই, আমরা আগেই 2 নম্বর সারিটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এটাকে যখন বাদ দিই তাহলে এখানে 6 এবং 7 থাকতেছে। 6 এবং 7 মধ্যে সব থেকে ছোট হলো 6। 6 এর দেখেন এখানে সরবরাহ আছে 8টা, কারণ 15টা ছিল কিন্তু এখন তো আমাদের 8টা আছে। এখানে আছে 8টা এবং এখানে দেখেন আছে 5টা, তাহলে 8 এবং 5 এর মধ্যে সব থেকে ছোট হলো 5। তাহলে আমরা কি করব? 5টাকে কেটে দিব, এখানে ওই 5টাকে নিয়ে যাব। তাহলে 5টাকে কেটে দিলে দেখেন এখানে কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেল। আর 8 থেকে যেহেতু 5 নিয়েছে, তাহলে 8 থেকে 5 চলে গেলে এখানে অনলি 3 থাকতেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতেছেন। এবার দেখেন এইটাকে যেহেতু আমাদের এটা করে, তাহলে এই পরের লাইনে কিন্তু এইটা আমাদের ধরে বাদ, এটা আমাদের আগেই বাদ ছিল, এটা কিন্তু আমাদের বাদ। এবার দেখেন তাহলে আবার আমরা ওই বিয়োগ করব। তাহলে এটা যদি আমরা B4 দিই, এটা যদি আমরা B4 দিই, এবার দেখেন তাহলে আমাদের দেখেন আমাদের দ্বিতীয় সারিটা তো অলরেডি বাদ চলে গেছে, এইটা হওয়ার কারণে কিন্তু আমাদের এইটা বাদ চলে গেল। যেহেতু এখানে ফাঁকা ছিল তাহলে এই কলামটাও বাদ। তাহলে এখানে আমাদের কাজ করতে হবে আবার বিয়োগফল। তাহলে এখানে এটা তো বাদ চলে গেছে, তাহলে এখানে থাকতেছে 5, এখানে থাকে 6, এদের পার্থক্যটা দেখেন আমাদের 1। এইটা তো বাদ চলে গেল, এইটা বাদ। এবার দেখেন এখানে এখানে থাকতেছে 14, এখানে থাকতে 13, তাহলে এদের পার্থক্যটা হলো 1। কারণ আমরা 6 এটা নিব না, কারণ এটা কিন্তু আমাদের অলরেডি বাদ হয়ে গেছে, যার কারণে এটা আমাদের কোনো কাজ নাই। এবার দেখেন তাহলে এখানে থাকতেছে
এই ঘরটা বাদ, দেখেন এই কলামটা তো বাদ, তাহলে এই ঘর দুটোর ঘরের তো কোনো কাজ নাই। তাহলে আমাদের কাজ করতে হবে শুধু এইটা এবং এইটা। তাহলে দেখেন এই দুটো সংখ্যার ভিতর 6 এবং 13 এদের মধ্যে পার্থক্য হলো আমাদের 7, এখানে আমরা 7 দিব। তাহলে দেখেন এই ঘরে তো কোনো কাজ নাই, তাহলে এখানে কাজ থাকতেছে এখানে মোট সেল হলো 5, এই দুটো তো আমাদের বাদ, কারণ এই কলাম দুটো তো আমাদের কাজ শেষ। তাহলে এখানে থাকতেছে 5, এখানে 14, তাহলে এদের পার্থক্যটা হচ্ছে 9। এবার দেখেন আবার আমরা করব, এখানে যে সংখ্যাগুলো আছে একদম লাস্টে 1, এখানে 1, এখানে 7, এখানে 9, এদের মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা? এদের মধ্যে সবথেকে বড় সংখ্যাটা হলো 9, এদের মধ্যে সবথেকে বড় সংখ্যাটা হলো 9। তাহলে 9 হলে আমরা এই বরাবর যাব, এখানে আমাদের দেখেন এই সেলটা আর এই সেলটা বাকি আছে, এই দুটো তো আগেই বাদ হয়ে গেছে। তাহলে এর মধ্যে সবথেকে ছোট সংখ্যা হলো 5 এবং এদের চাহিদা দেখেন এখানে সরবরাহ আছে 3, এখানে আমাদের চাহিদা আছে 9, তাহলে এখানে 3, এখানে 9, তাহলে ছোট কোনটা? 3। তাহলে 3 হলে কিন্তু এখানে আমাদের ক্রস চিহ্ন চলে গেল, তাহলে আমরা ওই 3টা এখানে লিখে দিব। 3টা ছিল, 3টা নিয়ে নিলাম, তাহলে এখানে ক্রস। এখানে ছিল 9টা থেকে আমরা 3টা নিয়েছি, তাহলে এখানে কিন্তু আমাদের 6 থাকতেছে। দেখেন এখানে আমাদের 6 থাকতেছে। তাহলে দেখেন এর পরের লাইনে কিন্তু এইটা বাদ, দেখেন এইটাও বাদ, দেখেন এখানে এইটা তো বাদ অলরেডি আগে থেকেই ছিল। তো দেখেন আমরা আবার আরেকটা ঘরটা নিই, তাহলে দেখেন এটা হচ্ছে B5, দেখেন এটা হচ্ছে A5। এবার দেখেন ঠিক একইভাবে আমরা আবার বিয়োগ করবো, তাহলে এটা হওয়ার কারণে কিন্তু আমাদের এই সারিটা বাদ চলে গেল, তাহলে এই সারিও বাদ, এই সারিও বাদ, এই সারিও বাদ, এই সারিও, তাহলে এর ভিতরে যতগুলো সেল আছে সেই সেল গুলো বাদ। তাহলে এখানে দেখেন আমাদের থাকতেছে এইটা যেহেতু বাদ, এখানে আমাদের থাকতেছে শুধু 6, এইটাই আমাদের সংখ্যা। আর কোনো এই দুটো তো আমরা কাউন্ট করবো না, কারণ এই দুটো সারি বাদ হয়ে গিয়েছে। তাহলে এখানে শুধু 6, তাহলে এদের বিয়োগফলটা শুধুই 6, কারণ আমাদের বলা ছিল যে সর্বাপেক্ষা কম এবং দ্বিতীয় সর্বাপেক্ষা কম। তাহলে এখানে তো সেল আছে একটা, এখানে তো সর্বাপেক্ষা কম হচ্ছে না, সব থেকে বেশি হচ্ছে, একই কথা। তাহলে এখানে আমরা 6টা নিয়ে নিব, এটা বাদ এইটা বাদ, তাহলে এখানে থাকতে দেখেন এইটাও বাদ এইটাও বাদ, তাহলে এখানে শুধু আমাদের 13 থাকতেছে, এখানে 13টা নিয়ে নিলাম। এবার দেখেন এই ঘরটা বাদ, তাহলে এখানে আমাদের থাকতেছে এই দুইটাও বাদ, রাইট? এই দুইটা বাদ, তাহলে এখানে থাকতে 6 এবং 13, 6 এবং 13 এদের পার্থক্যটা হচ্ছে আমাদের 7, 6 13 এদের পার্থক্যটা হচ্ছে 7। তাহলে দেখেন এইখানে দুইটা বাদ 7, এখানে এইখানে, তাহলে এখানে আমাদের সব থেকে বড় সংখ্যা কোনটা? 13। তাহলে আমরা 13টাকে গোল করব বা বৃত্ত দ্বারা আবদ্ধ করব। এবার 13টাকে বৃত্ত দ্বারা আবদ্ধ ওই কলাম বরাবর, দেখেন ওই কলাম বরাবর এই দুটো তো আমাদের শেষ হয়ে গিয়েছে, এই দুটোর কোনো কাজ না, তাহলে ঘর আছে একটাই, তাহলে ওই একটাকে আমরা পূর্ণ করব। দেন এবার দেখেন এদের সরবরাহ আছে 8, এখানে চাহিদা আছে 2, তাহলে 8 এবং 2 এর মধ্যে ছোট কোনটা? 2, তাহলে আমরা 2টাকে নিব। তাহলে দেখেন এখানে ক্রস চিহ্ন হয়ে যাবে, আর 8 থেকে যখন 2টা নিয়ে নিয়েছি তখন এটা কিন্তু আমাদের 6 থাকলো। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের যেহেতু ক্রস, তাহলে এই ঘরটা বাদ, আগে এই দুটো বাদ তো অলরেডি ছিলই, তাহলে এখানে দেখেন এই দুটো বাদ হয়ে গিয়েছে, দেখেন এই দুটো বাদ হয়ে গেছে। এখন দেখেন এখানে আমাদের যদি আমরা আরেকটা পদ নিই A6, এখানে দেখেন এখানে হচ্ছে দেখেন B6, এখানে দেখেন B6, দেখেন অঙ্কটা যদি বড় হয় অনেকটা একদম সোজা, আমরা বেসিকটা বুঝতে পারলে আশা করি অঙ্কটা আপনারা পারবেন, একদম সোজা। একটু মাথা টাথা বুঝে বুঝে করবেন। আমরা একটা জায়গায় করতেছি এই জন্য এমন হচ্ছে, আমরা যদি আলাদা 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 লিখি কিনা এটা কিন্তু আরো আরো ইজি মনে হবে, বাট ওটা লিখে অনেক বড় হয়ে যায়, এই কারণে আমরা একটা জায়গায় লিখে বুঝি। এবার দেখেন তাহলে এই 3টা ঘর বাদ, এই 2টা ঘর, তাহলে এখানে আমাদের বিয়োগফলটা আমরা আবার করব, আবার প্রথম স্টেপ থেকে যেটা করলাম। তাহলে এখানে থেকে দেখেন এই 2টা ঘর তো বাদ, তাহলে এখানে শুধু আমাদের থাকতেছে কিন্তু 6, অর্থাৎ আমাদের তো সব থেকে ছোট আর তার থেকে একটু বড়, অর্থাৎ 2 নম্বর ছোট, অর্থাৎ প্রথম সর্বাপেক্ষা কম এবং দ্বিতীয় সর্বাপেক্ষা কম এদের পার্থক্য। তাহলে এখানে তো 2টা ঘর বাদ, মানে এই সারিটা এই কলমটা তো বাদ, তাহলে তো আমাদের থাকতেছে শুধু, দেখেন তাহলে তো আমাদের থাকতেছে শুধু এই একটাই সেল 6, তাহলে 6টা লিখে দিলাম, এই 3টা তো বাদ, এদের কোনো কাজ নাই, এই 2টা বাদ। তাহলে এবার এখানে দেখেন এখানে কিন্তু আমাদের এই 3টা কলাম, এই যে D2 D3 D4 এই 3টা কলামই বাদ, তাহলে এখানে কিন্তু আমাদের থাকতে শুধু এই একটাই ঘর, সেটা হলো 6, এখানে আমাদের এই নম্বরটা দিলাম 6। এবার দেখেন তাহলে এখানে 6, এই 3টা বাদ, এই 2টা বাদ, এখানে দুটোই 6। তাহলে আমরা বলছিলাম যদি কখনো বড় সারি কলাম পার্থক্য সমান হলে যে কোনো একটা আবদ্ধ করতে হবে, যেহেতু দুটোই সমান আমরা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নিলেই হবে। তাহলে এটা আমরা এইটা কাউন্ট করলাম, আপনি যদি এটা কাউন্ট করেন যা আসবে, এটা কাউন্ট করলে একই অ্যান্সার আসবে। দেখেন এটা যখন কাউন্ট করব তখন তাদের কলাম বরাবর সব থেকে ছোটটা, এই 2টা তো আমাদের আগেই বাদ চলে গেছে, এই 2টা নিয়ে কোনো কাজ করবো না, আমরা হিসাবে আনবো না এই 2টা। তাহলে এখানে তো একটাই ঘর, তাহলে এটা আমরা
ব্রড করে দিব। এই 6 থেকে এখানে আমাদের দেখেন চাহিদা কয়টা আছে, চাহিদা 6, এবং আমাদের এখানে দেখেন সাপ্লাই 6 আছে, তাহলে যে কোনো 6 থেকে এই 6টা নিয়ে নিলাম, তাহলে এখানে আমাদের ক্রস চিহ্ন। আর দেখেন এখান থেকে যেহেতু 6টা, তাহলে এখানেও ক্রস চিহ্ন, তাহলে দেখেন এইটাও আমাদের পরের লাইনে বাদ, এইটা তো বাদ ছিল, এটাও বাদ ছিল, এটাও বাদ ছিল। দেখেন এইটা যেহেতু 6টা তো নিয়েই নিয়েছি, এখানে তো আমাদের ক্রস চিহ্ন চলে আসে, তাহলে এটাও বাদ, এটা আমাদের আগেই বাদ ছিল, এটা দেখেন আমাদের আগেই বাদ, তাহলে কিন্তু আমাদের আর করা লাগতেছে না। যদি আপনারা দেখেন আমাদের কিন্তু আর করা লাগতেছে না, দেখেন আমাদের কিন্তু আর করা লাগতেছে না। দেখেন তাহলে এখানে দেখেন এটা হচ্ছে A7, দেখেন এটা হচ্ছে B7, এটা হচ্ছে B7, B7, দেখেন এটা হলো B7। তাহলে দেখেন আমাদের কিন্তু লাস্টেটা কি বলছিল, লাস্ট স্টেপটা সকল সারি বা কলামের বাইরে সকল সারি, এই যে সকল সারি, সকল সারি O1 O2 O3 এই প্রত্যেকটা সারির লাস্টে দেখেন আমাদের ক্রস চিহ্ন অর্থাৎ ফাঁকা চিহ্ন, এই যে ক্রস চিহ্ন আসছে, ক্রস চিহ্ন আসছে। আবার দেখেন প্রত্যেক কলাম, এই যে কলাম, এই যে কলাম D1 D2 D3 D4, দেখেন এখানে কলাম ক্রস চিহ্ন আসছে, ক্রস চিহ্ন আসছে, এই যে ক্রস, এই যে ক্রস, এই যে ক্রস, ক্রস, দেখেন লাস্টের শর্তটা কিন্তু পূর্ণ হয়ে গেল যে সকল সারি বা কলামের বাইরে ক্রস না আসা পর্যন্ত এইগুলা করতে হবে। এখন তো আপনারা বুঝেন কিনা, তা যদি একটু আপনাদের রিক্যাপ দিই বা পুনরায় প্রথম থেকে বলি, সেটা হলো আমাদের প্রথমে প্রশ্নে যেটা থাকবে, প্রথমে তো প্রশ্নে আমাদের এই তিনটা সারি বি, এই চাহিদা এবং এই পর্যন্ত থাকবে, সাপ্লাই এই পর্যন্ত দেখেন থাকবে, এই পর্যন্ত আমাদের থাকবে। এরপর থেকে আমাদের করতে হবে কি, চাহিদা এবং সরবরাহ, এই কলাম এবং সারিকে নিয়ে কাজ করা যাবে না, আমাদের ওই দুটোকে রেখেই দিতে হবে। করতে হবে কি, করতে হবে যে মাঝখানে যেই খরচ সেলগুলো আছে, ওই খরচ সেলের প্রতিটা কলাম বা সারি থেকে সর্বাপেক্ষা কম এবং দ্বিতীয় সর্বাপেক্ষা কম খরচের পার্থক্য নির্ণয় করতে হবে। আমরা পার্থক্য দেখেন করছিলাম, পার্থক্য করার পর সব থেকে যে পার্থক্যটা বড় হবে, ওই বড়টাকে আমাদের গোল চিহ্ন দ্বারা পূর্ণ করতে হবে, গোল চিহ্ন দ্বারা পূর্ণ করতে হবে। তারপর ওই গোল চিহ্ন দ্বারা পূর্ণ করার পরে, গোল চিহ্ন দ্বারা পূর্ণ করার পরে আমাদের যে কলামটা বা যেই সারিটা আসবে, ওই কলাম বা সারির যেই সেলগুলো থাকবে, ওই সেলগুলোর সবচেয়ে কম খরচের সেলটাকে আমাদের চিহ্নিত করতে হবে, এবং ওই চিহ্নিত করার পর ওই সেলের যে চাহিদা বা যে চাহিদা এবং যে সরবরাহ অনুসারে যাদের যেই সংখ্যাটা কম থাকবে, মনে করেন যে এই আমরা তো প্রথম কাউন্ট করে এটা আসলে এটা 7 পূর্ণ হলো, এখান থেকে 14 13 6, এদের সংখ্যাটা সবথেকে ছোট সেলটা ছিল 6, এর চাহিদাটা সরবরাহ ছিল 4 এবং চাহিদাটা ছিল 6, 4 এবং 6 ভিতর যেহেতু 4টা ছোট ছিল, আমরা 4টাকে নিয়েছিলাম, 4টা নেওয়ার পরে এখানে তো ক্রস চিহ্ন চলে আসবে, কারণ এখানে তার কোনো সংখ্যা নাই, তখন আর এইটার কিন্তু কোনো কাজ নাই, এই লাইনটার কাজ কিন্তু শেষ। এবং এই লাইনটা কাজ শেষ হওয়ার সাথে সাথে এই যে এইখানে যে সারিটা ছিল, এই সেলগুলোর কাজ আর কোনো জায়গায় কাউন্ট করা লাগবে না, আর কোনো জায়গায় কাউন্ট করা লাগবে না। দেখেন এখানে তো আমরা 4 নিয়ে নিলাম, তারপর এখানে তো ছিল 6, এখানে ছিল 8টা, সরি এখানে তো 4, 6টা থেকে তো আমরা 4টা নিলাম, 4টা নেওয়ার পর তো আমাদের ক্রস চলে আসলো, তাহলে এখানে তো দেখেন আমাদের ছিল 6টা, 6টা থেকে আমাদের 4টা নেওয়ার পর 2টা থাকে, 2টা নিব, নেওয়ার পর তো এটা তো আর ক্রস হলো না, এটা তো পরে ক্রস হয়েছে, তাহলে এখানে তো 2টা থাকলো। এবার আমরা একই ভাবে আবার প্রত্যেক ধাপ অনুসরণ করতে 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 চলে যাব, যতক্ষণ না একদম শেষে প্রতিটা এমন ড্যাশ না আসে বা প্রতিটা এমন ফাঁকা না আসে। আমাদের অঙ্কটা কি হয়ে গেছে? নিশ্চয়ই না, আমাদের অঙ্ক এখনো দেরি আছে। এবার দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে যদি আমরা এইটা একটু মুছে দিই, এবার দেখেন অঙ্কটা কিন্তু সোজা, আপনারা যদি একটু চেষ্টা করেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি পারবেন, আশা করি পারবেন। এবার দেখেন আমাদের প্রশ্ন বলছিল কি, পরিবহন সমস্যাটির চূড়ান্ত সমাধান, তাহলে আমাদের চূড়ান্ত সমাধান বলতেই তো বোঝায়, আমরা তো আগেই বলেছিলাম যে এই পরিবহন সমস্যা বলতে বোঝায় কিভাবে আমরা কম খরচে কোন একটা মার্কেটে কম সময়ের মধ্যে তাদের চাহিদাটা পূরণ করতে পারি। তাহলে এখন দেখেন এই মোট পরিবহন ব্যয়টা হবে, অর্থাৎ আমাদের এখন অ্যান্সারটা, মূল অ্যান্সারটা আসবে যে মোট পরিবহন ব্যয়, মোট পরিবহন ব্যয়, মোট পরিবহন ব্যয়, মোট পরিবহন ব্যয়, দেখেন মোট পরিবহন ব্যয় এইটা কি আসবে। এখন দেখেন আমরা যেই ঘরগুলো এই যে পূর্ণ করলাম না, এই যে 5কে আমরা যে ঘর দ্বারা পূর্ণ করছি, যেই সংখ্যাগুলো, যেই ঘরগুলোকে, ওই ঘরগুলোকে ওই যে খরচ, কম খরচের যে সেল, অর্থাৎ ওই কম খরচটা এবং যেটা লিখছি এই দুটোর গুণফল করতে হবে। তাহলে দেখেন আমাদের প্রথম সারিতে কিন্তু আমাদের 3টা ঘর ছিল, তাহলে এখানে দেখেন আমরা লিখবো
যে 5 গুণ 3 যোগ 7 গুণ 4, দেখেন 4 গুণ 7, আমরা জানি 4 গুণ 7 একই কথা। এইটাই দেখেন আছে যোগ 6 গুণ 5 যোগ, দেখেন এই সারিতে তো আর কোনোটা ঘর নাই, কোনো ঘর থেকে আমরা ঘর দ্বারা পূর্ণ করি নাই। তারপর দেখেন দ্বিতীয় সারিতে আছে একটা 6 গুণ 4, তাহলে এখানে দেখেন আছে 6 গুণ 4, 6 গুণ 4। 3 নম্বর সারিতে দেখেন আছে 6 গুণ 6, তাহলে এখানে দেখেন আছে যোগ 6 গুণ 6 যোগ, এখানে দেখেন আরেকটা আছে সেটা হলো 13 গুণ 2, তাহলে এখানে দেখেন আছে 13 গুণ 2। এখন এইটা ক্যালকুলেশন করলে যেই মানটা আসবে ওইটা হলো আমাদের মোট পরিবহন ব্যয় বা সর্বনিম্ন পরিবহন ব্যয় বা সর্বনিম্ন পরিবহন ব্যয় বা সর্বনিম্ন পরিবহন ব্যয়। এবার দেখেন যদি আমরা এটা একটু কাউন্ট করি, আমরা জানি 3 5 15, 4 7, আমরা জানি হিসাব আপনারা আমার থেকে অনেক ভালো পারেন। দেখেন এখানে আছে 30, দেখেন এখানে আছে 24, এখানে আছে 36, এখানে আছে 26। এখন আপনারা আপনাদের মধ্যে ক্যালকুলেটরের মানটা বসিয়ে দিবেন। আমি একটু দেখি করে দেখি, তাহলে এখানে দেখেন হচ্ছে 30 15, 30 15 45, 45, দেখেন এই দুটো যোগ করলে এখানে হচ্ছে 45 যোগ এখানে দেখেন হচ্ছে 48 52, 52 যোগ এখানে দেখেন হচ্ছে 50 62। আমি ছোট করে করতেছি, আপনারা একবারে করে দেন, কোনো সমস্যা নাই। 40 90 150 159, দেখেন এখানে অ্যান্সারটা আসছে 159। এইটাই হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের ভোজেলের নিয়ম অনুসারে এই পরিবহন সমস্যার ম্যাথগুলো করতে হবে, যেখানে আমাদের মূল লক্ষ্যটাই হলো কিভাবে আমরা সর্বনিম্ন পরিবহন ব্যয়ে খুব কম সময়ে আমরা যে কোনো মার্কেটের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারি। আশা করি আপনারা অঙ্কটা বুঝেছেন। একটু যদি মনোযোগ দিয়ে আপনারা আবার এই রিপিট ক্লাসটা একটু দেখেন প্রথম থেকে, আহ, আশা করি আপনারা পারবেন। আর এই একটা অঙ্ক করতে পারলে এই অধ্যায়ে যত অঙ্ক আছে আশা করি আপনারা সবগুলাই পারবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকবেন।